আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা, বললেন ট্রাম্প। ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই, দাবি মার্কিন রাষ্ট্রদূতের। মমতা শারদ পাওয়ার কি আবার কংগ্রেসে ফিরবেন? ভারতের রাজনীতিতে হঠাৎ কেন এই আলোচনা? পশ্চিম তীরে 2 মসজিদে অগ্নিসংযোগ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 2015 সালের ইরান পরমাণু চুক্তির ঘিরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, এই চুক্তির অংশ হিসেবে ওবামা প্রশাসন ইরানকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে কার্যত ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওবামার করা JCPOA চুক্তিতে ইরানকে $1.7 বিলিয়ন নগদ অর্থ দেওয়া হয়েছিল। ব্যাংক থেকে আনা এই অর্থ একটি বোয়িং 757 উড়োজাহাজে করে ইরানে পাঠানো হয়। ট্রাম্প দাবি করেন, অর্থবাহী বিমানটি তেহরানে পৌঁছানোর পর ইরানিরা সেটিকে স্বাগত জানায় এবং ওই অর্থ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তার ভাষায়, ওবামা এভাবে অর্থ দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। আমি সে পথ অনুসরণ করিনি। ইরানের প্রতিক্রিয়ার প্রসঙ্গেও ট্রাম্প কটাক্ষ করেন। তিনি বলেন, ইরানিরা ওবামাকে নিয়ে হাসাহাসি করছিল এবং তাকে দুর্বল মনে করছিল। উল্লেখ্য, 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত পরিকল্পনা JCPOA বা পরমাণু চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচির উপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। চুক্তিটি নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ছিলেন ট্রাম্প এবং ক্ষমতায় এসে 2018 সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, যুক্তরাষ্ট্র তার অস্তিত্বের জন্য ইসরায়েলের কাছে ঋণী। তার এই দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সম্পূর্ণ বিপরীত। এর আগে ট্রাম্প বলেন, আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। যুক্তরাষ্ট্রের সামর্থ্য না থাকলে ইসরায়েল টিকতে পারত না। ইসরায়েলে দেওয়া এক ভাষণে হাকাবি বলেন, ইহুদি ভিত্তি ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না। যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য এই ভূমির ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হাকাবির এই দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফ্রান্সে অনুষ্ঠিত বার্ষিক G7 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ইসরায়েলি নেতৃত্বের তীব্র প্রকাশ্য সমালোচনা করেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল থাকতো না। আমি ছাড়া ইসরায়েল থাকতোই না, কারণ আমি যা করেছি তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট ইচ্ছুক ছিলেন না। ভাঙনের ফলে তৃণমূল, শিবসেনা ও এনসিপির মতো আঞ্চলিক দলগুলোর বর্তমানে রাজনৈতিক অস্তিত্বে সংকটে পড়েছে। দুর্বল বিরোধী শিবিরের সুযোগ নিয়ে বিজেপি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দল ভাঙার রাজনীতি শুরু করেছে। অস্তিত্ব রক্ষার্থে মমতা ও শারদ পাওয়ারের মতো এক সময়ের কংগ্রেসি নেতাদের আবার কংগ্রেসে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। দলগুলো কংগ্রেসে ফিরলে পুরনো ক্ষোভ ভুলে তৃণমূল কর্মীদের মেলবন্ধন ও রাহুলের নেতৃত্ব মেনে নেওয়াটাই প্রধান চ্যালেঞ্জ। 2024 সালে ভারতের লোকসভা নির্বাচনের প্রচারের সময় শারদ পাওয়ার একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আগামী কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে অথবা তারা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার কথাও ভাবতে পারে। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি তার দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। তার কথাই সম্ভবত সত্যি হতে চলেছে। ওই লোকসভা নির্বাচনে 99টি আসন পেয়ে কংগ্রেস যে ভালো একটি অবস্থানে গিয়েছিল, তারা সেটাকেই কাজে লাগায়নি। কংগ্রেস যদি শারদ পাওয়ার ও তার মাধ্যমে অন্য আঞ্চলিক নেতাদের সঙ্গে যোগাযোগ করত, তবে হয়তো এই সুযোগ কাজে লাগানো যেত। যদি কংগ্রেস এটা করত, তাহলে কি হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লির বিধানসভা নির্বাচনের ফল অন্যরকম হতো? কারণ এসব নির্বাচনের জয় বিজেপিকে নতুন করে প্রাণশক্তি জুগিয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতারা সম্ভবত শারদ পাওয়ারের প্রতি তাদের পুরনো অবিশ্বাস কাটিয়ে উঠতে পারেনি। কারণ পাওয়ার 1978 সালে প্রথমবার কংগ্রেস ছেড়েছিলেন। পরে 1986 সালে ফিরে এলেও 1999 সালে সোনিয়া গান্ধীর বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি আবার দল ছাড়েন এবং এনসিপি গঠন করেন। আর এখন ঠিক 2 বছর পর পাওয়ারের সেই ভবিষ্যৎবাণী যেন নতুন করে জীবন পেতে চলেছে। আঞ্চলিক দলগুলো এখন বেশ দুর্বল হয়ে পড়েছে এবং বিজেপি দ্রুত তাদের আধিপত্য বিস্তার করছে। নতুন করে আত্মবিশ্বাসী হয়ে ওঠা শাসক দল বিজেপি এখন সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে মরিয়া। এজন্য তারা বিরোধী দলগুলোতে ভাঙন ধরাতে উৎসাহ দিচ্ছে।
একসময়ের অজেয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গে হারেননি, তার দলও বিস্ময়কর দ্রুত গতিতে ভেঙে পড়েছে। তার দলের 2/3 বিধায়ক এবং লোকসভার সদস্যরা তাকে ছেড়ে চলে গেছেন। দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচাতে লোকসভার তৃণমূল দলীয় 20 জন বিদ্রোহী সংসদ সদস্য এনসিপিআইএ নামে একটি অখ্যাত দলের সঙ্গে মিলে গেছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন করেন। বিজেপি এখন আসন সীমানা নির্ধারণ বিল পাশ করতে এবং নারী সংরক্ষণ আইন কার্যকর করতে চায়। এজন্য তারা ডিএমকে দলের সঙ্গে যোগাযোগ করছে। অভিনেতা বিজয়ের দল টিভিকের সঙ্গে হাত মেলানোয় ডিএমকে এখন কংগ্রেসের উপর ক্ষুব্ধ। এসব ঘটনায় উদ্বিগ্ন হয়ে কংগ্রেস 8 জুন ইন্ডিয়া জোটের বৈঠক ডাকে। 2 বছর পর এই বৈঠক হলো। বিরোধী জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু এবার তাকে সোনিয়া গান্ধীকে আন্তরিকভাবে জড়িয়ে ধরতে দেখা যায়। এরপর হঠাৎ করেই এমন গুঞ্জন ছড়ায় মমতা ও শারদ পাওয়ার তাদের দুর্বল হয়ে পড়া দলগুলোকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে পারেন। কংগ্রেস ও তৃণমূলের মুখপাত্ররা এ খবর অস্বীকার করেছেন। তবে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, যারা একসময় কংগ্রেসের অংশ ছিলেন তাদের সবার এখন ঘরে ফেরা প্রয়োজন। এই ঘরে ফেরার ধারণাটি বেশ আকর্ষণীয়। এটি মানুষের মনোজগতে একটি বড় প্রভাবও ফেলবে, কিন্তু এটি বাস্তবে কতটা সম্ভব? যেসব ছেলে মেয়ে নিজেদের পথ নিজেরাই তৈরি করবে বলে ঘর ছেড়েছিল, তারা আবার ঘরে ফিরলে কি তাদের খোলা হাতে স্বাগত জানানো হবে? বিষয়টি কতটা কাজে দেবে? কারণ দল ভাঙা বা ছাড়া সব সময় খুব সহজ, কিন্তু পুরনো রাগ, ক্ষোভ ও অপমান ভুলে গিয়ে আবার পুরনো জায়গায় ফিরে আসাটা অনেক বেশি কঠিন। মমতা ও পাওয়ার কি এখন রাহুল গান্ধীর অধীনে কাজ করতে পারবেন? যদিও নিয়ম অনুযায়ী তাদের কাজ করতে হবে দলীয় সভাপতি ও প্রবীণ নেতা মল্লিকার্জুন খার্গের অধীনে। এসব নেতাকে নিয়ে নিজেদের রাজ্যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হবে? আরো বড় প্রশ্ন হলো, সাম্প্রতিক বছরগুলোতে যেসব কর্মী একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও কাদা ছোড়াছুড়ি করেছেন, তারা কি এখন এত সহজে একে অপরকে মেনে নিতে পারবেন? ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লার উত্তরে 2টি মসজিদে অগ্নিসংযোগ করেছে ইসরায়েলির বসতকারীরা। জিলজিলিয়া ও মাজরা আল নুবানি গ্রামের ওই মসজিদ দুটির দেওয়ালে হিব্রু ভাষায় স্লোগান লেখা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে তুরস্কের গণমাধ্যম আনাদুলো এজেন্সি জানিয়েছে, ভোরের দিকে একদল বসতকারী জিলজিলিয়া গ্রামে প্রবেশ করে মসজিদে আগুন ধরিয়ে দেয়। এতে মসজিদে নারীদের নামাজের কক্ষ পুড়ে যায় এবং ভবনের বাইরের অংশেও ক্ষতি হয়। গ্রামবাসীরা জানান, সাম্প্রতিক সময়ে জিলজিলিয়া বসবাসকারীদের হামলার ঘটনা বেড়ে গেছে। গত মাসেও ওই গ্রামে হামলা চালিয়ে একটি ভেড়ার পাল লুট করা হয়। অন্যদিকে একই সময়ে মাজরা আল নুবানি গ্রামেও হামলা চালিয়ে একটি মসজিদে আগুন দেওয়া হয়। হামলাকারীরা উভয় মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় স্লোগান লিখে রেখে যায় বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতকারীদের হামলা তীব্র হয়েছে। এর মধ্যে অগ্নিসংযোগ, ভূমি দখল, কৃষকদের জমিতে প্রবেশে বাধা এবং অবকাঠামো ধ্বংসের ঘটনা বাড়ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালে 8 অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে 1169 জন ফিলিস্তিনি নিহত হন, 12,666 জন আহত হন এবং প্রায় 23,000 জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে প্রায় 33,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।